নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি রিল বৃষ্টি রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। একটি নতুন গল্প নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি আজকে। আর আজকের গল্পটা সত্যি কথা বলতে একটু অন্যরকম, তো তোমরা শুনে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। তো আজকে গল্পের নামটাকে জানা যাক। গল্পের নাম হচ্ছে অমৃতদ্বীপ, হেমেন্দ্র কুমার রায়ের লেখা অমৃতদ্বীপ। হেমেন্দ্র কুমার রায় সম্পর্কে কিছু কথা জানিয়ে রাখা ভালো। হেমেন্দ্র কুমার রায় একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তিনি কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত। তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। হেমেন্দ্র কুমার রায়ের জন্মস্থান কলকাতা। তার পিতার নাম রাধিকা প্রসাদ রায়। হেমেন্দ্র কুমার রায় মাত্র 14 বছর বয়সে সাহিত্য চর্চা শুরু করেন। তো শুরু করা যাক আমাদের গল্প অমৃতদ্বীপ। গোড়ায় একটুখানি গৌরচন্দ্রিকার দরকার। যদিও অমৃতদ্বীপ নতুন উপন্যাস, তবু এর কাহিনী আরম্ভ হয়েছে গ্রন্থাগারে প্রকাশিত ড্রাগনের দুঃস্বপ্ন নামে উপন্যাস থেকে। বিমল কুমার, জয়ন্ত, মানিক ও ইন্সপেক্টর সুন্দরবাবু কয়েকটি রহস্যময় হত্যাকাণ্ডে তদবিরে নিযুক্ত হয়ে, তাও ধর্মমতের প্রবর্তক প্রাচীন চীনা সাধক লাওজুর জেড পাথরে গড়া একটি ছোট প্রতিমূর্তি এবং অমৃতদ্বীপে যাওয়ার একখানি ম্যাপ হস্তগত করে। খ্রিস্ট জন্মাবার 604 বৎসর আগে চীন দেশে লাওজুর আবির্ভাব হয়। চীন দেশে প্রাচীন পুঁথিপত্রে প্রকাশ, তাও সাধুদের মতে প্রশান্ত মহাসাগরে একটি দ্বীপ আছে, তার নাম অমৃতদ্বীপ। সেখানে শিয়েন অর্থাৎ অমররা বাস করে। সেখানে অমর লতা জন্মায়, তার অমৃত ফল ভক্ষণ করলে মানুষও অমর হয়। যারা তাও ধর্মগ্রহণ করে, তাদের জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে অমৃতদ্বীপে যাওয়া, আর সেখানে গেলে লাওজুর মন্ত্রপুত প্রতিমূর্তির সঙ্গে থাকা চাই। বৌদ্ধ ও হিন্দু ধর্মের মতন তাও ধর্ম পরের যুগে ভিন্ন রূপ ধারণ করে। তার মধ্যে ক্রমে ভূতপ্রেত, মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক আর হরেক রকম ম্যাজিকের আবির্ভাব হয়। তাও সাধকরা বলে তাদের সিদ্ধ পুরুষরা কেবল অমরই হয় না, জলে স্থলে শূন্যে তাদের গতি হয় অবাধ। আধুনিক যুগে এসব কথা বিশ্বাসযোগ্য নয় বটে, কিন্তু চীনাদের পবিত্র পাহাড় থাইসেনের তলদেশে অবস্থিত থাই আনফু মন্দিরে গিয়ে এক সমাধিমগ্ন তাও সিদ্ধপুরুষকে দেখে রিচার্ড উইলহেলম নামে এক জার্মান সাহেব সবিস্ময়ে লিখেছেন, এই সমাধিস্থ তাও সাধক মৌনব্রতী। তিনি কতকাল খাদ্য আর পানীয় গ্রহণ করেননি, বাইরের কোনো কিছুই ধ্যান ভঙ্গ করতে তার পারেনি। তার দেহ শুকিয়ে শীর্ণ হয়ে গেছে, দেখতেও তাকে মরার মতো, কিন্তু তার দেহ সম্পূর্ণ তাজা, একটুও পচে যায়নি। জাহাজ ভেসেছে নীল জলে। এ জাহাজ একেবারেই তাদের নিজস্ব। অমৃতদ্বীপে যাওয়ার সমস্ত জলপথটাই তাদের ম্যাপে আঁকা ছিল। সেই ম্যাপ দেখে বোঝা যায় কোনো বাণিজ্য তরী বা যাত্রী জাহাজই ও দ্বীপে গিয়ে লাগে না। চার্টেও দ্বীপের কোনো উল্লেখ নেই। কাজে বিমল ও কুমারের প্রস্তাবে একখানা গোটা জাহাজই চার্টার বা ভাড়া করা হয়েছে। এটাও তাদের পক্ষে নতুন নয়, কারণ এইরকম একখানা গোটা জাহাজ ভাড়া করেই তারা আর একবার লিস্ট আন্টারলিস্টকে পুনরাবিষ্কার করেছিল। জয়ন্ত, মানিক ও সুন্দরবাবুর এই অভিযানে যোগ দেওয়ার ইচ্ছা ছিল না। বিমল ও কুমার একরকম জোর করেই তাদের সঙ্গে টেনে এনেছে। কাজে কাজে তাদের পুরাতন ভৃত্য ও দস্তুর মতো অভিভাবক রামহরিও যথেষ্ট বিরক্তি প্রকাশ করেও অন্যান্য বারের মতো এবারেও শেষ পর্যন্ত সঙ্গ নিতে কিন্তু ছাড়েনি। এবং এমন ক্ষেত্রে তাদের চির অনুগত চতুষ্পদ যোদ্ধা বাঘাও যে সঙ্গে সঙ্গে লাঙুল আস্ফালন করে আসতে ছাড়বে না, সে কথা বলাই বাহুল্য। তাদের পুরাতন দলের মধ্যে কেবল বিনয়বাবু আর কমলকে এবারে সঙ্গীরূপে পাওয়া গেল না। বিনয়বাবু এখন ম্যালেরিয়ার তাড়নায় কুইনিন ও আদার কুচির সৎ ব্যবহারে ব্যস্ত, এবং কমল দেবে এবার মেডিকেল কলেজের শেষ পরীক্ষা। জাহাজখানির নাম লিটল ম্যাজেস্টিক। আকারে ছোট হলেও যাত্রীদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এর মধ্যে চমৎকার সাজানো গোছানো লাউঞ্জ, ডাইনিং, সেলুন, প্রমেনেড ডেক ও পাম্প কোর্ট প্রভৃতির অভাব ছিল না। এরকম জাহাজ চার্টার করা বহু ব্যয়সাধ্য বটে, কিন্তু বিমল ও কুমার যে অত্যন্ত ধনবান একথা সকলেই জানেন। তার উপরে জয়ন্ত বিনা পয়সার অতিথি হতে রাজি হয়নি, এবং সেও রীতিমতো ধনী ব্যক্তি। জাহাজ তখন টুংহাই বা পূর্বসাগর প্রায় পার হয়ে রিউকিউ দ্বীপপুঞ্জের কাছ দিয়ে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। ওপরে নিচে চারিদিকে ছড়িয়ে আছে কেবল অনন্ত নীলিমা, কাছে চঞ্চল, দূরে প্রশান্ত।
এই নীলিমার জগতে এক নতুন বর্ণ সৃষ্টি করছে নিম্নে শুধু শুভ্র ফেনার মালা এবং শূন্যে শুভ্র সাগর বিহঙ্গের দল। প্রকৃতির রঙের ডালায় এখন আর কোনো রং নেই। প্রাকৃতিক সঙ্গীতেও এখানে নব নব রাগিনীর ঝঙ্কার নেই। না আছে উচ্ছ্বসিত শ্যামলতার মর্মর, না আছে গীতকারী পাখিদের সুরের খেলা। বইছে কেবল হু হু শব্দে বাতাস এবং জাগছে কেবল আদিম সাগরের উচ্ছল কলকল মন্ত্র। এই দুই ধ্বনির সৃষ্টি পৃথিবীর প্রথম যুগে, যখন সবুজ গাছ আর গানের পাখির জন্মই হয়নি। খোলা প্রমেনেডের ডেকের ওপরে পায়চারি করতে করতে মানিক বলল, আমাদের সমুদ্রযাত্রা শেষ হতে আরও কত দেরি বিমলবাবু? বিমল বললে, আর বেশি দেরি নেই। 4 ভাগ পথের 3 ভাগে আমরা পার হয়ে এসেছি। ম্যাপখানা আমার মুখস্থ হয়ে গেছে। আরও কিছু দূর এগোলেই বনি দ্বীপপুঞ্জের কাছে গিয়ে পড়ব। তাদের বাঁয়ে রেখে আমাদের অগ্রসর হতে হবে প্রায় পূর্ব দক্ষিণ দিকে, তারপরে অমৃতদ্বীপ। মানিক বললে, দ্বীপটি নিশ্চয় বড় নয়, কারণ তাহলে নাবিকদের চার্টে তার উল্লেখ থাকতো। এখানকার সমুদ্রে এমন অজানা ছোট ছোট দ্বীপ দেখছি তো অসংখ্য। অমৃতদ্বীপকে আপনি চিনবেন কেমন করে? ম্যাপে অমৃতদ্বীপের ছোট্ট একটা নকশা আছে, আপনি কি ভালো করে দেখেননি? সেই দ্বীপের প্রথম বিশেষত্ব হচ্ছে তার চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, পাহাড় কোথাও কোথাও 1,5-2 হাজার ফুট উঁচু। আর দ্বিতীয় বিশেষত্ব, দ্বীপের ঠিক উত্তর পশ্চিম কোণে পাহাড়ের ওপরে আছে ঠিক পাশাপাশি 5টি শিখর। সবচেয়ে উঁচু শিখরের উচ্চতা 2,300 ফুট। এরকম দ্বীপ দূর থেকে দেখলেও চেনা শক্ত হবে না বলে ফিরে দাঁড়িয়ে বিমল চোখে দূরবীন লাগিয়ে সমুদ্রের পশ্চিম দিকে তাকিয়ে কি দেখতে লাগলো। সুন্দরবাবু বললেন, আচ্ছা বিমলবাবু, আমরা যাচ্ছি তো পূর্ব দিকে, অথচ আজ কদিন ধরে লক্ষ্য করছি আপনি যখন তখন চোখে দূরবীন লাগিয়ে পশ্চিম দিকে কী যেন দেখবার চেষ্টা করছেন। এর মানে কি? জয়ন্ত এতক্ষণ মুখ খুলে বললেন, এর মানে আমি আপনাকে বলতে পারি। বিমলবাবু দেখছেন আমাদের পিছনে কোনো শত্রু জাহাজ আসছে কিনা। এখানে আবার শত্রু আসবে কে? কেন? কলকাতাকে যারা ড্রাগনের দুঃস্বপ্ন দেখিয়েছিল, আপনি এরই মধ্যে তাদের কথা ভুলে গেলেন নাকি? কি যে বলো, তার ঠিক নেই। সে দল তো ছত্রভঙ্গ হয়ে গেছে। কেমন করে জানলেন? পালের গোতা কুপকাত ধরে দলে আর কি থাকে? দূরবীন নামিয়ে বিমল বললে, আমার বিশ্বাস অন্যরকম। সে দলের প্রত্যেক লোকই মরিয়া। তারা সকলেই অমৃতদ্বীপে যাওয়ার জন্যে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু ও দ্বীপের ঠিকানা তারা জানে না, কারণ ম্যাপখানা আছে আমাদের হাতে। আমরা যে তাদের দেশের কাছ দিয়ে অমৃতদ্বীপে যাত্রা করেছি, নিশ্চয়ই এই সন্ধান তারা রেখেছেন। যারা লাউজুর মূর্তি আর ওই ম্যাপের লোভে সুদূর চীন থেকে বাংলাদেশে হানা দিতে পেরেছিল, তারা যে আর একবার শেষ চেষ্টা করে দেখবে না, একথা আমার মনে হয় না। সুন্দরবাবু বললেন, শেষ চেষ্টা মানে? আপনি কি বলতে চান? তাহলে জাহাজের সঙ্গে আমাদের জলযুদ্ধ হবে? আশ্চর্য নয়। সুন্দরবাবু বিস্ফারিত চোখে ও উত্তেজিত কণ্ঠে বললেন, আশ্চর্য নয় মানে? জলযুদ্ধ অমনি হলেই হলো? আমাদের সেবাই কোথায়? কামান কোথায়? আমরা ঘুষি ছুঁড়ে লড়াই করবো নাকি? কুমার হেসে বললে, হা 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 হা, কামান নাই বা রইল, আমাদের সকলেই হাতে আছে অটোমেটিক বন্দুক, আর আমাদের সেপাই হচ্ছে আমরা নিজেরাই। সুন্দরবাবু অধিকতর উত্তেজিত হয়ে আরও কি বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ বিকট স্বরে হুম শব্দ করে মস্ত এক লাফ মেরে 5 হাত তফাতে গিয়ে পড়লেন। মানিক বলে, কি হলো সুন্দরবাবু, কি হলো? আপনার হুঁড়িটা কি ফট করে ফেটে গেল? সুন্দরবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, যাও যাও, দেখতে যেন পাওনি, আবার ন্যাকামি করা হচ্ছে। কুমারবাবু, আপনার ওই হতচ্ছাড়া কুকুরটাকে এবার থেকে শিকল দিয়ে বেঁধে রাখবেন। আমাকে দেখলেই ও বেটা কোত্থেকে ছুটে এসে ফেস করে আমার ওপরে নিঃশ্বাস ফেলে। কি শোকে বলতে পারেন মশাই? মানিক বললে, আপনার পাদপদ্মের গন্ধ বাঘার বোধহয় ভালো লাগে। ইয়ার কি করো না মানিক, তোমার ইয়ার কি বাঘার ব্যবহারের চেয়েও অভদ্র। ওই নেড়ে কুত্তাটাকে আমি কিচ্ছুতাই সহ্য করতে পারবো না। চললাম আমি এখান থেকে। সুন্দরবাবু লম্বা লম্বা পা ফেলে অদৃশ্য হলেন। বাঘা বিলক্ষণ অপ্রতিভভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এই লোকটি যে তাকে 2 চোখে দেখতে পারে না, এটা সে খুবই ভালো করে বোঝে। তাই বাঘার কৌতূহল হয় সুন্দরবাবুকে কাছে পেলে সে তার পা শুকে দেখে। মানুষের চরিত্র পরীক্ষা করবার এর চেয়ে ভদ্র উপায় পৃথিবীর কোনো কুকুরই জানে না। পরদিন প্রভাতে ব্রেকফাস্টের পর বিমল ও কুমার
জাহাজের ডেকে উঠে গেল। জয়ন্ত লেবলাকের লেখা একখানা ডিটেকটিভ উপন্যাস নিয়ে লাউঞ্জে গিয়ে আরাম করে বসলো। মানিকও তার দৃষ্টান্ত অনুসরণ করলেন। সুন্দরবাবু বিরক্তি ভরে বললেন, জাহাজে উঠে পর্যন্ত দেখছি বিমলবাবু আর কুমারবাবু অদৃশ্য শত্রুর কাল্পনিক ছায়া দেখবার জন্য ব্যতিব্যস্ত, আর তোমরা গাঁজা খুঁড়ে ডিটেকটিভের গল্প নিয়েই বিখোর। কারোর সঙ্গে দুটো প্রাণের কথা বলবার ফাঁক নেই গো। জয়ন্ত জবাব দিলে না। মানিক বললে, আচ্ছা এই রইল আমার বই, এখন প্রকাশ করুন আপনার প্রাণের কথা। সুন্দরবাবু নিম্নস্বরে বললেন, কথাটা কি জানো? এই অমৃতদ্বীপ, অমরলতা, জলে স্থলে শূন্যে চিরজীবী মানুষের অবাধ গতি, এসব কি তুমি বিশ্বাস করো ভাইয়া? আমার কথা ছেড়ে দিন, আগে বলুন তো আপনার কি মত? আমার কেমন সন্দেহ হচ্ছে, বিমল আর কুমারবাবুর মাথায় তোমাদের চেয়ে বোধহয় বেশি ছিট আছে বলে সুন্দরবাবু ফোঁস করে একটা নিঃশ্বাস ত্যাগ করলেন। হঠাৎ এমন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন যে? কেন? কি জানো ভাইয়া, প্রথমটা আমার কিঞ্চিত লোভ হয়েছিল, এখন মনে হচ্ছে সবই ভুয়ো, যা নয় তাই। কিসের লোভ সুন্দরবাবু? ওই অমরলতার লোভ আর কি। ভেবেছিলাম দু একটা অমৃত ফলকে জমকে কলা দেখাবো, কিন্তু এখন যতই ভেবে দেখছি ততই হতাশ হয়ে পড়ছি। আমরা ছুটেছি মুড়ি চিৎকার, পেছনে কেবল কাদা ঘেঁটেই ফিরে আসতে হবে। তাহলে আপনি কেবল অমর হওয়ার লোভেই বিমলবাবুদের অতিথি হয়েছেন? না বলি আর কেমন করে? অমর হতে কে না চায়? অমর হওয়ার বিপদ কত জানেন? বিপদ? হ্যাঁ, দু একটা কথা বলি শুনুন। ধরুন আপনি অমর হয়েছেন, তারপর কুমারবাবুর কুকুর বাঘা হঠাৎ পাগলা হয়ে গিয়ে আপনাকে কামড় দিয়ে দিল, তখন কি হবে? কি আবার হবে? আমি হাইড্রোফোবিয়া রোগের চিকিৎসা করাবো। চিকিৎসায় রোগ যদি না সারে তাহলে আপনি অমর, সুতরাং মরবেন না, কিন্তু সারা জীবন অর্থাৎ অনন্তকাল আপনাকে ওই বিষম রোগের যন্ত্রণা ভোগ করতে হবে, অর্থাৎ সারা জীবন চেঁচিয়ে মরতে হবে পাগলা কুকুরের মতন ঘেউ ঘেউ করে। তাই তো হে, এসব কথা তো আমি ভেবে দেখিনি গো। তারপর শুনুন, আপনি অমর হলেও আপনার দেহ বোধ করে অস্ত্রে অকাট্য হবে না। কেউ যদি খাড়া দিয়ে আপনার গলায় এক কোপ বসিয়ে দেয় তাহলে কি মুশকিল হতে পারে ভেবে দেখেছেন কি? আপনি অমর, অতএব হয় আপনার মুন্ড নয় আপনার দেহ, নয়তো দুটো চিরকাল বেঁচে থাকবে, কিন্তু সেই স্কন্ধ কাটা দেহ আর দেহহীন মুন্ডু নিয়ে আপনি অমরতার কী সুখ ভোগ করবেন? মানিক, তুমি কি ঠাট্টা করছো? মোটেই নয়। অমর হওয়ার আরও সব বিপদের কথা শুনতে চান? না, শুনতে চাই না। তুমি বড্ড মন খারাপ করে দাও। অমৃত ফল পেলেও আমি আর খেতে পারবো কিনা সন্দেহ। জয়ন্ত এতক্ষণ কেতাবের আড়ালে মুখ লুকিয়ে হাসছিল, এখন কেতাব সরিয়ে বলল, সুন্দরবাবু, অমৃতদ্বীপের কথা হয়তো রূপকথা ছাড়া আর কিছুই নয়, কিন্তু আজকের শুকনো বৈজ্ঞানিক জগতে সরস রূপকথার বড়ই অভাব রয়েছে। সেই অভাব পূরণের কৌতূহলেই আমরা বেরিয়েছি অমৃতদ্বীপের সন্ধানে। সুতরাং অমরলতা না পেলেও আমরা দুঃখিত হব না, অন্তত যে কদিন পারি রূপকথার রঙিন কল্পনায় মনকে স্নিগ্ধ করে তোলবার অবকাশ তো পাবো। আর ওরই মধ্যে থাকবে যেটুকু অ্যাডভেঞ্চার, সেটুকুকে মস্ত লাভ বলেই মনে করব। এমন সময় একজন নাবিক এসে খবর দিল, বিমল সবাইকে এখনই ডেকের ওপরে যেতে বলেছে। সকলে ওপরে গিয়ে দেখলে ডেকের রেলিংয়ের ওপরে ঝুঁকে বিমল দাঁড়িয়ে রয়েছে, তার চোখে দূরবীন। জয়ন্ত জিজ্ঞাসা করলে, বিমলবাবু কি আমাদের ডেকেছেন? বিমল ফিরে বলল, হ্যাঁ জয়ন্তবাবু, পশ্চিম দিকে তাকিয়ে দেখুন। পশ্চিম দিকে চেয়েই জয়ন্ত দেখতে পেল একখানা জাহাজ তাদের দিকেই বেগে এগিয়ে আসছে। বিমল বললে, আমি খুব ভোরবেলা থেকে ও জাহাজখানাকে লক্ষ্য করছি। প্রথমটা ওর ওপরে আমার সন্দেহ হয়নি, কিন্তু তারপরে বেশ বুঝলুম ও আসছে আমাদেরই পিছনে। জানেন তো এখানকার সমুদ্রে চীনে বোমপেটেদের কীরকম উৎপাত। খুব সম্ভব আমাদের শত্রুরা কোনো বোমপেটে জাহাজের আশ্রয় নিয়েছে। দূরবীন দিয়ে দেখা যাচ্ছে ও জাহাজখানায় লোক আছে অনেক, আর অনেকেরই হাতে রয়েছে বন্দুক। আমাদের কাপ্তেন সাহেবের সঙ্গে আমি আর কুমার পরামর্শ করেছি। কাপ্তেন বললেন, জলে ওরা আক্রমণ করলে আমাদের পক্ষে আত্মরক্ষা করা সহজ হবে না। তাহলে উপায়? দক্ষিণ দিকে তাকিয়ে দেখুন। দক্ষিণ দিকে মাইল দুয়েক তফাতে রয়েছে ছোট্ট একটি তরু শ্যামল দ্বীপ। আমরা আপাতত ওই দ্বীপের দিকেই যাচ্ছি। আশা করি শত্রুদের জাহাজ আক্রমণ করবার আগেই আমরা ওই দ্বীপে গিয়ে নামতে পারবো। তারপর পায়ের তলায় থাকে যদি মাটি আর একটা জুৎসই স্থান যদি নির্বাচন করতে পারি, তাহলে 1000 শত্রুকে আমি ভয় করি না। আপনার কি মত? জয়ন্ত বললে, বিমলবাবু, এই অভিযানের নায়ক হচ্ছেন আপনি, আমরা আপনার সহচর মাত্র। আপনার মতই আমাদের মত। সুন্দরবাবু নিরস্বরে বললেন, তাহলে সত্যি সত্যি আমাদের যুদ্ধ করতে হবে?
কুমার বললেন, তাছাড়া আর উপায় কি? বিনা যুদ্ধে ওরা আমাদের মুক্তি দেবে বলে বোধ হয় না। তবে আসার কথা এই যে আমরা ওদের আগেই ডাঙায় গিয়ে নামতে পারবো। সুন্দরবাবু বিষণ্ণভাবে বললেন, এর মধ্যে আশা করবার মতো কিছুই আমি দেখতে পাচ্ছি না। ওই চীনে বোম্বেটে ব্যাটারাও তো দলে দলে ডাঙায় গিয়ে নামবে। ভুলে যাবেন না, আমরা থাকবো ডাঙায় গাছপালা বা ঢিপি ঢপা বা পাথরের আড়ালে লুকিয়ে। আমাদের এই অটোমেটিক বন্দুকগুলোর সুমুখ দিয়েই নৌকোয় করে ওদের ডাঙার ওপরে উঠতে হবে। আমাদের একটা অটোমেটিক বন্দুক প্রতি মিনিটে কতগুলি বৃষ্টিপাত করতে পারে জানেন তো? 700। আধুনিক বিজ্ঞানের অদ্ভুত মারণাস্ত্র। সুন্দরবাবু ভয়ে ভয়ে বললেন, কিন্তু এভাবে মানুষ খুন করে শেষটা আইনের পাকে আমাদেরও বিপদে পড়তে হবে না তো? কুমার হেসে বললে, সুন্দরবাবু, এই জায়গা হচ্ছে অরাজক। এই বোম্বেটাদের জলরাজ্যে একমাত্র আইন হচ্ছে হয় মারো নয় মরো। সুন্দরবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বিমল তখন আবার চোখে দূরবীন লাগিয়ে শত্রু জাহাজে গতিবিধি লক্ষ্য করছিল। কিন্তু সে জাহাজ এখন অতটা কাছে এসে পড়েছে যে আর দূরবীনের দরকার হয় না, খালি চোখে বেশ দেখা যাচ্ছে। তার ডেকের ওপরে দলে দলে চীনাম্যান ব্যস্ত উত্তেজিতভাবে এদিকে ওদিকে আনাগোনা আবার ছোটাছুটি করছে। হঠাৎ বিমল দূরবীন নামিয়ে আবার ফিরে দাঁড়ালো। তার মুখ বিবর্ণ, দৃষ্টি ভয়চকিত। এটা কি অসম্ভব! কুমার রীতিমতো অবাক হয়ে গেল। জয়ন্ত বিস্মিত স্বরে বললে, কি হলো বিমলবাবু, আপনার মুখ চোখ অমন ধারা কেন? বিমল দূরবীনটা জয়ন্তের হাতে দিয়ে গম্ভীর স্বরে বললে, শত্রু জাহাজের পিছনে চেয়ে দেখুন, বোম্বেটেদেরও চেয়ে ভয়াবহ এক শত্রু আমাদের গ্রাস করতে আসছে। আমি এখন ব্রিজের ওপরে কাপ্তেনের কাছে চললুম। আরও তাড়াতাড়ি ওই দ্বীপে গিয়ে উঠতে না পারলে আর রক্ষে নেই। সুন্দরবাবু আঁতকে উঠে বললেন, বোম্বেটেরও চেয়ে ভয়াবহ শত্রু? ও বাবা, বলেন কি? হ্যাঁ সুন্দরবাবু, এমন আর এক শত্রু আমাদের আক্রমণ করতে আসছে, যার নামে ভয়ে কাঁপে সারা দুনিয়া। তার সামনে আমাদের অটোমেটিক বন্দুকও কোনো কাজে লাগবে না। এই বলেই বিমল জাহাজের বীজের দিকে ছুটল দ্রুত পদে। চোখে দূরবীন লাগিয়ে জয়ন্ত যা দেখলে তা ভয়াবহই বটে। বোম্বেটা দিয়ে জাহাজেরও অনেক পেছনে বহু দূরে আকাশ ও সমুদ্রের চেহারা একেবারে বদলে গেছে। নিচে বিপুল মাথা নাড়া দিয়ে উঠেছে প্রচণ্ড উন্মত্ত বৃহৎ তরঙ্গের পর তরঙ্গ বলা চলে তাদের পর্বত প্রমাণ। তারা লাফিয়ে ওপরে উঠছে, আপিয়ে নিচে পড়ছে, আবার উঠছে, আবার নামছে, এবং ঘুরপাক খেতে খেতে ফেনায় ফেনায় সেখানকার নীলিমাকে যেন খণ্ড খণ্ড করে দিয়ে এগিয়ে আসছে উল্কার মতন তীব্র গতিতে। ওপরে আকাশের রং হয়ে গেছে কালো, মেঘে মেঘে ঘোরা রাত্রির মতোই অন্ধকার। বেশ বোঝা যায় জেগে উঠেছে সেখানে সর্বধ্বংসী আকস্মিক ঝঞ্ঝা বায়ু, যার মস্তকান্দোলনে দিকে দিকে ঠোকরে পড়ছে বাঁধনহারা নিকষ কালো মেঘের জটা, এবং ঘন ঘন পদাঘাতে লণ্ডভণ্ড হয়ে উথলে উঠছে তরঙ্গাকুল মহাসমুদ্র। ফিরে দাঁড়িয়ে অভিভূত স্বরে জয়ন্ত বললে, টাইফুন! কুমার খালি চোখে সেদিকে তাকিয়ে ব্যাপারটা আন্দাজ করে নিয়ে বললে, হ্যাঁ, আমরা যাকে বলি ঘূর্ণাবর্ত। মানিক বললে, কিন্তু আমাদের এখানে তো একটুও বাতাস নেই, অসহ্য উত্তাপে গা যেন পুড়ে যাচ্ছে। কুমার বললে, ওসব টাইফুনেরই পূর্ব লক্ষণ। এই অঞ্চলে টাইফুন জাগবার সম্ভাবনা ওই লক্ষণ থেকেই জানা যায়। জয়ন্ত বলে, কুমারবাবু, সমুদ্রযাত্রা আমার এই প্রথম। এর আগে টাইফুন কখনো দেখিনি, কিন্তু শুনেছি চীনা সমুদ্রে টাইফুনের পাল্লায় পড়ে ফি বৎসরে অনেক জাহাজ অতলে তলিয়ে যায়। সেজন্যই তো ওকে আমরা বোম্বেটেদের চেয়ে অনেক ভয়ানক বলে মনে করছি। বোম্বেটেদের সঙ্গে লড়া যায়, কিন্তু টাইফুনের সঙ্গে যুদ্ধ করা অসম্ভব। এখন আমাদের একমাত্র আশা ওই দ্বীপ। যদি টাইফুনের আগে ওখানে গিয়ে পৌঁছতে পারি, হয়তো পারবো, কারণ আমরা দ্বীপের খুব কাছে এসে পড়েছি। এই দেখুন, আমাদের জাহাজের গতি আরও বেড়ে গেছে। এতক্ষণ সুন্দরবাবু ভয়ে ছিলেন, হতভম্বের মতো। এইবারে মুখ খুলে তিনি বলে উঠলেন, দুর্গে দুর্গতি না আসেনি। জয়ন্ত বললে, কিন্তু বোম্বেটেদের জাহাজ এখনও দূরে রয়েছে, সে কি টাইফুনকে ফাঁকি দিতে পারবে? কুমার বললে, ওদের নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই। মানিক বললে, কি আশ্চর্য দৃশ্য! সমুদ্র আর সব দিক শান্ত, কেবল একদিকেই জেগেছে নটরাজ্যে প্রলয় নাচন। কুমার বললে, সাধারণ সাইক্লোনের মতো টাইফুন বহু দূর পেপে ছোটে না, ওইটাই তার বিশেষত্ব। কিন্তু ছোট হলেও তার জোর ঢের বেশি। যেটুকু জায়গা জুড়ে আসে তার ভেতরে পড়লে আর রক্ষে নেই। দূর থেকে মেগাফোনে বিমলের কণ্ঠস্বর জাগলো, কুমার, সবাইকে নিয়ে তুমি ডাঙায় নামবার জন্য প্রস্তুত হও, কেবল নিতান্ত দরকারি জিনিসগুলো গুছিয়ে নাও।
সবাই কেবিনের দিকে ছুটলো। তারপর তাড়াতাড়ি কতগুলো ব্যাগ ভর্তি করে আবার তারা যখন ডেকের ওপরে এসে দাঁড়ালো, দ্বীপ তখন একেবারে তাদের সামনে। মানিক বিস্মিত কণ্ঠে বললে, সমুদ্র যে এখানে প্রকাণ্ড এক নদীর মতো দ্বীপের ভেতরে ঢুকে গিয়েছে, এ যে এক স্বাভাবিক বন্দর। জয়ন্ত বললে, হ্যাঁ, আমাদেরও জাহাজও এই বন্দরেই ঢুকছে। সুন্দরবাবু উৎফুল্ল স্বরে বললেন, জয় মা কালী, আমরা বন্দরে আশ্রয় পেয়ে গেছি। মানিক বলল, হ্যাঁ, আরও ভালো করে মা কালীকে ডাকুন সুন্দরবাবু, কারণ তিনি হচ্ছেন যুদ্ধের দেবী, আর বোম্বেটেরাও এই বন্দরে আসছে আমাদের সঙ্গে যুদ্ধ করতেই। সুন্দরবাবু 2 হাত জোর করে মা কালীর উদ্দেশ্যে চক্ষু মুদে 3 বার প্রণাম করে বললেন, মানিক, এই সময় আর ভয় দেখিও না, মা জগদম্বাকে একবার প্রাণ ভরে ডাকতে দাও। কুমার ফিরে দেখলে শত্রুরা দ্বীপ লক্ষ্য করে প্রাণপণে জাহাজ চালিয়েছে এবং দূরে তার দিকে বেগে তাড়া করে আসছে সাগর তরঙ্গ তোলপাড় করে মূর্তিমান মহাকালের মতো সুভীষণ ঘূর্ণাবর্ত। দ্বীপের ভেতরে ঢুকে সমুদ্রের জল আবার মোড় ফিরে গেছে, কাজেই জাহাজের সঙ্গে সঙ্গে মোড় ফিরলে তখন দ্বীপের বন জঙ্গল ঠিক জবনিকার মতোই বাহির সমুদ্র ঘূর্ণাবর্ত ও বোম্বেটে জাহাজের সমস্ত দৃশ্য একেবারে ঢেকে দিলে। এক সময়ে বিমল দৌড়ে সকলের কাছে এসে বললে, জয়ন্তবাবু, কাপ্তেন বললেন এখানকার জল গভীর নয়, জাহাজ আর চলবে না, নাবিকেরা নৌকোগুলো নামাচ্ছে, আমাদেরও জাহাজ থেকে নামতে হবে। সুন্দরবাবু বললেন, কেন? বোম্বেটেরাও এখানে আসছে, তারা আমাদের চেয়ে দলে ঢের ভারী, আমরা ডাঙায় না নামলে তাদের আক্রমণ ঠেকাতে পারবো না। সুন্দরবাবু আবার মুচড়ে পড়লেন, তাহলে আমাদের তো যুদ্ধ করতেই হবে। নিশ্চয়ই, টাইফুন আর বোম্বেটে আমাদের এখন যুদ্ধ করতেই হবে 2 শত্রুর সঙ্গে। ওই দেখুন, সেলাররা এরই মধ্যে লাইফ ফোর্ট ভাসিয়ে ফেলেছে। ওই শুনুন মেগাফোনে কাপ্তেন সাহেবের গলা, তিনি আমাদের নৌকোয় তাড়াতাড়ি নামতে বলছেন, নইলে ঝোড়ো ঢেউ এখানেও এসে পড়তে পারে। চলুন চলুন চলুন, আর দেরি নয়। রামহরি, তুমি বাঘাকে সামলাও। লাইফ বোট যেখানে থামলো সেখানে জলের ধার থেকে একটি ছোট্ট পাহাড় প্রায় 100 ফুট উঁচু হয়ে উঠেছে। বিমল বলে, এখানেই বন্দুক নিয়ে আমরা সবাই পাথরের আড়ালে অপেক্ষা করব। বোম্বেটেরা আমাদের বন্দুক এড়িয়ে নিতান্তই যদি ডাঙায় এসে নামে, তাহলে অবস্থা বুঝে অন্য ব্যবস্থা করতে হবে। আপাতত এই পাহাড়টাই হবে আমাদের দুর্গ। কি বলো কুমার, কি বলেন জয়ন্তবাবু? জয়ন্ত বললেন, সাধু প্রস্তাব, কিন্তু বিমলবাবু একটা গোলমাল শুনতে পাচ্ছেন? ঝোড়ো বাতাসের গো গো হু হু, সমুদ্রের হুঙ্কার। কুমার বললে, কেবল তাই নয়, দূর থেকে যেন অনেক মানুষের কোলাহল ভেসে আসছে। রামহরি বললে, এতক্ষণ চারিদিক গুমোট করেছিল, এখন জোর হাওয়া এখানকার গাছপালাগুলো নুয়ে নুয়ে পড়ছে, ঝড় বোধহয় এলো। মানিক বললে, ঝড় এলো, কিন্তু বোম্বেটে জাহাজ কোথায়? সুন্দরবাবু বললেন, বাঘা বলে ধাউ ধাউ ধাউ। বিমল বললে, তবে কি বোম্বেটেগুলো ঝড়ের খপ্পরেই পড়লো? দাঁড়াও দেখে আসি। বলেই সে তাড়াতাড়ি পাহাড়ের উপরে উঠতে লাগলো। রামহরি উদ্বিগ্ন স্বরে বললেন, ওপরে উঠো না খোকা বাবু, ওপরে উঠো না, বেশি ঝড় এলে উড়ে যাবে। কিন্তু বিমল মানা মানলে না। পাহাড়ে প্রায় মাঝ বরাবর উঠে দাঁড়িয়ে পড়ে একদিকে তাকিয়ে সে চমৎকৃত স্বরে বললে, আশ্চর্য আশ্চর্য, কুমার কুমার, শিগগির দেখে যাও। বিপুল কৌতূহলে সবাই দ্রুতপদে ওপরে উঠতে লাগলো, একমাত্র সুন্দরবাবু ছাড়া। তার বিপুল উড়ি ঊর্ধ্বমার্গের উপযোগী নয়। বাস্তবে কি সে এক আশ্চর্য দৃশ্য। যে বিষম টাইফুনের ভয়ে তারা সবাই এখানে এসে আশ্রয় নিয়েছে, সে ভয়ঙ্কর দ্বীপের দিকে না এসে যেন পাশ কাটিয়ে প্রচণ্ড বেগে ধেয়ে চলেছে অন্যদিকে হু হু করে। দ্বীপের দিকে এসেছে খানিকটা উদ্দাম হাওয়ার ঝটকা মাত্র, কিন্তু টাইফুন নিজে যেখান দিয়ে যাচ্ছে সেখানকার শূন্যে দুলছে নিরন্ধ্র অন্ধকার, নিচে কেবল অস্পষ্টভাবে দেখা যাচ্ছে রুদ্র সমুদ্রের উত্তাল তরঙ্গতলের হিন্দোলা, আর ভেসে ভেসে আসছে প্রমত্ত ঘূর্ণাবর্তের বিকট চিৎকার, গম্ভীর জল কল্লোল, বহু মানব কণ্ঠের আর্তনাদ। কুমার অভিভূত স্বরে বললে, এমন বিচিত্র ঝড় আর কখনো দেখিনি, কিন্তু বোম্বেতে জাহাজখানা কোথায় গেল? বিমল বললে, ওখানকার অন্ধকার ভেদ করে কিছুই দেখবার উপায় নেই, তবে মানুষের কোলমাল শুনে বোধ হচ্ছে ঝড়ের সঙ্গে সঙ্গে সেও কোথায় ছুটে চলেছে, হয়তো সমুদ্র এখনই তাকে গিলে ফেলবে। রামহরি সানন্দে বললে, জয় বাবা পবনদেব, আজ তুমিই আমাদের সহায়। খানিক্ষণ পরে চারিদিক আবার পরিষ্কার পরিচ্ছন্ন, শূন্যে নেই অন্ধ মেঘের কালিমা, সমুদ্রে নেই বিভীষণের তাণ্ডব লীলা। একটু আগে কিছুই যেন হয়নি, এমনিভাবেই মুখর নীল সাগর আবার বোবা নীল আকাশের কাছে আদিম যুগের জীবহীনা ধরিত্রীর পুরাতন গল্প বলা শুরু করলে। সূর্য সাগর স্নানে নেমে অদৃশ্য হলো, কিন্তু আকাশ আর পৃথিবীতে এখনও আলো যেন ধরছে না। দূর থেকে আঁকে ঝকে সামুদ্রিক পাখি ফিরে আসছে দ্বীপের দিকে।
পাহাড়ের ওপরে বসে সবাই বিশ্রাম করছিল। সেখান থেকে দ্বীপটিকে দেখাচ্ছে চমৎকার পরিস্থানের মতো। নানা জাতের গাছেরা সেখানে সঙ্গীতময় সবুজ উৎসবে মেতে আছে এবং তাদের মধ্যে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে পাম জাতীয় গাছেরাই। কোথাও পাহাড়ের আনন্দ অশ্রুধারার মতো ঝরে পড়ছে, ঠিক যেন একটি খেলাঘরের ঝর্ণা। রূপালী ফিতার মতো তার শীর্ণধারা সকৌতুকে পাথরে পাথরে নাচতে নাচতে নেমে এসেছে নিচেকার সুন্দর শ্যাম জমির ওপরে, যেখানে শ্যামলতাকে সচিত্র করে তুলেছে রং বেরঙের পুঞ্জ পুঞ্জ ফুলের দল। খানিক পরেই রাত হবে, তারার সবাই উদ হাসবে, আর নতুন জ্যোৎস্নার ঝলমলে আলো মেঘে স্বপ্নপালারা আসবে যেন সেই ফুলের গাছ গালিচার ওপরে বসে ঝর্ণার কলগান শুনতে। বিমল এইসব দেখতে দেখতে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললে, শহর আর সভ্যতা ছেড়ে পৃথিবীর যেখানেই যাই সেখানেই দেখি রেখায় রেখায় লেখা আছে সৌন্দর্যের কবিতা। শহরে বসে 1000 টাকা খরচ করে যতই ড্রয়িং রুম সাজাও, কখনো জাগবে না সেখানে রূপের এমন ঐশ্বর্য, লাবণ্যের এত ছন্দ। শহরে বসে আমরা যা করি তা হচ্ছে আসল সৌন্দর্যের ক্যারিকেচার মাত্র, কাগজের ফুলের মতোই অসার। তাই তো আমি যখন তখন কুৎসিত শহর আর কপট সভ্যতাকে পেছনে ফেলে ছুটে যেতে চাই সৌন্দর্যময়ী অজানার বিজনতার ভিতরে। রামহরি জানে আমরা দুরন্ত ডানপিটে, খুঁজি খালি অ্যাডভেঞ্চার। কিন্তু তুমি জানো কুমার, এ কথা সত্য নয়। চোখের সামনে রয়েছে এই যে অপরূপের নাট্যশালা, আমাদের কল্পনা কি এখানে অভিনয় করতে ভালোবাসে না? আমরা কি কেবল ঘুষোঘুষি করতে আর বন্দুক ছুটতেই জানি, কবিতা পড়তে পারি না? কুমার বললে, আমার কি মনে হচ্ছে জানো বিমল, ওই ফুলের বনে ওই ঝর্ণার ধারে একখানি পাতার কুড়ে ঘর করে সত্যিকার কবিতার জীবনযাপন করি। চারিদিকে বনের গান, পাখির তান, বাতাসের ঝংকার, মৌমাছির গুঞ্জন, ফুলের সঙ্গে প্রজাপতির রঙের খেলা। দিনে মাঝে মাঝে রোদের কাঁচা সোনা, রাতে গাছে গাছে চাঁদনির ঝিলিমিলি, আর এরই মধ্য থেকে সর্বক্ষণ শোনা যায় অনন্ত সমুদ্রের মুখে মহাকাব্যের আবৃত্তি। কলকাতার পায়রার খোপে আর আমার ফিরতে ইচ্ছে হচ্ছে না। জয়ন্তী বললে, পৃথিবীকে আমার যখন বড় ভালো লাগে তখন আমি চাই বাঁশি বাজাতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন আমার সঙ্গে আছে বাঁশির বদলে বন্দুক। বন্দুকের নল থেকে তো গান বেরোয় না, বেরোয় কেবল বিষম ধমক। মানিক বললেন, কেন জয়ন্ত, খুশি হলেই তো তুমি আরেকটা জিনিস ব্যবহার করো, নস্যির ডিবেটাও কি তুমি সঙ্গে আনোনি? জয়ন্ত বললে, হ্যাঁ মানিক, নস্যির ডিবেটা আমার পকেটেই আছে, কিন্তু কবিতা কোনোদিনও ডিবের ভেতরে নস্যির সঙ্গে বাস করে না। আজ আমাদের সামনে দেখছি যে মূর্তিমান সঙ্গীতকে, তার নাচের ছন্দ জাগতে পারে কেবল আমার বাঁশির মধ্যেই। সুন্দরবাবু ধীরে ধীরে অনেক কষ্টে দোদুল্যমান ভুঁড়ির বিদ্রোহী তাকে আমলে না এনে পাহাড়ের ওপরে উঠে এসেছিলেন, কিন্তু বন্ধুদের কবিত্ব চর্চা আর তিনি বরদাস্ত করতে পারলেন না। বিরক্ত স্বরে বললেন, পাহাড় থেকে ঝর্ণা ঝরছে, বাতাসের ধাক্কা খেয়ে গাছগুলো নড়ে চড়ে শব্দ করছে, কতগুলো পাখি চা চা করে চিৎকার করছে, আর মাঠে ঘাস গজাচ্ছে। এসব নিয়ে এত বড় বড় কথা কিছু মানে হয় না, চলো হে রামহরি, আমরা সরে পড়ি। জয়ন্ত হাসতে হাসতে বলে, কিন্তু যাবেন কোথায়? জাহাজে? না, গরমে ছোটাছুটি করে শরীরটা কেমন এলিয়ে পড়েছে। এখানকার পাহাড়ের তলায় সমুদ্রের ঠান্ডা জলে বেশি ঢেউ নেই দেখছি, একটু সমুদ্র স্নান করবার ইচ্ছে হয়েছে। রামহরি, কি বলো? রামহরি বললেন, বেশ তো, চলুন না, আমিও একবার চান করি নিয়ে গে। আইরে বাঘা, কিন্তু তোমার বাঘাকে আগে আগে যেতে বলো রামহরি, নইলে ও আবার হয়তো আমার পা শুকতে আসবে। রামহরি বললে, বাঘা সাবধান, আবার যেন আমাদের সুন্দরবাবুর সঙ্গে গায়ে পড়ে ভাব করতে যেও না, যাও এগিয়ে যাও। বাঘার ভাবভঙ্গি থেকে মনে হলো না যে সুন্দরবাবুর সঙ্গে বন্ধুত্ব পাতাবার জন্য তার মনে আর কিছুমাত্র বাসনা আছে, কিন্তু সে রামহরির কথা বুঝে ল্যাজ উঁচু করে আগের দিকে দিলে এক লম্বা দৌড়। রামহরির সঙ্গে সুন্দরবাবু যখন পাহাড় থেকে নেমে জলের ধারে গিয়ে দাঁড়ালেন, তখন আকাশের আলো তার উজ্জ্বলতা হারিয়ে ফেলছে ধীরে ধীরে। রামহরি বললে, শিগগির দুটো ডুব দিয়ে নিন, আলো থাকতে থাকতে আমাদের আবার জাহাজে ফিরে যেতে হবে। কিন্তু ভয় নেই রামহরি, আজ তো পূর্ণিমা, আজ অন্ধকার জব্দ। ওই শুনুন, কু দিয়ে জাহাজ আমাদের ডাকছে, ওই দেখুন পাহাড়ের ওপর থেকে ওরা সবাই নেমে আসছেন। সুন্দরবাবু জলের ভেতরে ঝাঁপিয়ে পড়ে একটা সুদীর্ঘ উচ্চারণ করলেন, তারপর বললেন, বাহ, তোমাদের বাঘা দেখছি তো দিব্যি সাঁতার কাটছে, আমিও একটু সাঁতার দিয়ে নিই। কি চমৎকার ঠান্ডা জল, দেহ যেন জুড়িয়ে গেল। জল কেবল ঠান্ডা নয়, নীলিমা মাখানো, সুন্দর, স্বচ্ছ, তলাকার প্রত্যেক বালুকণাটি পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। এখানকার জলের মধ্যে কোনো অজানা রহস্য নেই,
কাজে সুন্দরবাবু মনের সুখে নির্ভয়ে সাঁতার কাটতে লাগলেন। দূর থেকে মানিক চিৎকার করে বলে উঠলেন, উঠে আসুন সুন্দরবাবু, অতবা সাঁতার কাটতে হবে না, এখানকার সমুদ্রে হাঙর আছে। সুন্দরবাবু আঁতকে উঠে বললেন, কি বললে, হাঙর? তাই তো হে, এ কথা তো এতক্ষণ মনে হয়নি। বাবা, দরকার নেই আমার সাঁতার কেটে। তিনি তীরের দিকে ফিরলেন এবং সঙ্গে সঙ্গে অনুভব করলেন জলের ভিতর থেকে প্রাণপণে কে তার কোমর জড়িয়ে ধরলেন। কি বন্ধুরা, তোমাদের এই অমৃতদ্বীপ গল্পটি শুনতে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে বলবো এই গল্পটি সম্পূর্ণটা শুনতে হবে, না হলে তোমাদের সাসপেন্সই থেকে যাবে। কারণ পুরো গল্পটা না শুনলে কিন্তু মজাটাই নষ্ট হয়ে যাবে। তো গল্পটি ভালো লাগলে গল্পটি শেষে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার ইনস্টা আইডিতে তোমরা ডিএম করতে পারো। ইনস্টা আইডি হচ্ছে অর্পণ কস্তুরী, আর ফেসবুক পেজ হচ্ছে কস্তুরী ব্যানার্জি। দুটোতে আমাকে ফলো করতে পারো। আমাকে ডাইরেক্ট মেসেজ করে তোমরা আমার কাছ থেকে কোন কোন কবিতা বা কোন কোন গল্প শুনতে চাও আমার কণ্ঠে, সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারো। তাহলে বন্ধুরা, বাকি গল্পটা শেষ করা যাক। চলো, আর দেরি করবো না, শুরু করা যাক। ওরে বাবারে, হাঙর জয়ন্ত, মানিক, রামহরি আমাকে হাঙরে ধরেছে। রামহরিটা তফাতে ছিল, কিন্তু সেইখান থেকে সে স্তম্ভিত চোখে বেশ দেখতে পেল যে সুন্দরবাবুর দেহের সঙ্গে সংলগ্ন হয়ে রয়েছে সুদীর্ঘ একটা ছায়ামূর্তি। সুন্দরবাবু পরিত্রাহী চিৎকার করে বললেন, বাঁচাও, আমাকে বাঁচাও, হাঙর নয়, এই যে একটা মানুষ, এই যে মরা, ওরে বাবা, এই যে ভূত, এ যে আমাকে জলের ভেতরে টানছে, ও জয়ন্ত, ও মানিক। বিমল, কুমার, জয়ন্ত ও মানিক তীরের মতো পাহাড় থেকে নেমে এলো। ভূতের নামে রামহরি একবার শিউরে উঠে বলল, কিন্তু তখনই সে দুর্বলতার সামনে নিয়ে বেগে সাঁতার কেটে সুন্দরবাবুর দিকে অগ্রসর হলো। কিন্তু সর্বাগ্রে সুন্দরবাবুর কাছে গিয়ে পড়ল বাঘা। তার দুই চক্ষু জ্বলছে তখন তীব্র উত্তেজনায়। আর পারছে না, একটা জ্যান্ত মরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বাঁচাও, ডুবে বলুম, বাঁচাও। সুন্দরবাবু একবার চেঁচিয়ে উঠলেন। তিনি বেশ অনুভব করলেন দুখানা অস্থি চর্মসার কিন্তু লোহার মতন কঠিন এবং বরফের মতন ঠান্ডা কনকনে বাহু তাকে জড়িয়ে ধরে পাতালের দিকে টানছে, ক্রমাগত টানছে। দারুণ ভয়ে আচ্ছন্ন হয়ে তিনি তার দিকে ভালো করে তাকাতে পারলেন না বটে, কিন্তু আবছা যেটুকু দেখতে পেলেন তাই হলো তার পক্ষে যথেষ্ট। সে হচ্ছে একটা মৃত মানুষের মূর্তি, আর তার চোখ দুটো হচ্ছে মরা মাছের মতো। রামহরি দুহাতে জল কেটে এগুতে সভয়ে দেখল বলে বিকট এক চিৎকারের সঙ্গে সঙ্গে সুন্দরবাবু হুঁশ করে ডুবে গেলেন এবং সেই মুহূর্তে বাঘাও জলের দিকে চলে গেল এবং ডুব দিল। ওদিকে বিমল, কুমার, জয়ন্ত, মানিকও ততক্ষণে জলে ঝাঁপ দিয়ে এগিয়ে আসছে, কিন্তু তাদের আর বেশি দূর এগিয়ে আসতে হলো না। হঠাৎ দেখা গেল সুন্দরবাবু আবার ভেসে উঠে প্রাণপণে সাঁতার কেটে তীরের দিকে ফিরে আসছেন। বাঘাও আবার ভেসে উঠেছে। রামহরি খুব কাছে ছিল, সে দেখতে পেলে জলের উপরে খানিকটা রক্তের দাগ এবং বাঘার মুখও রক্তাক্ত। ব্যাপারটা বুঝে তারিফ করে সে বললে, বাহাদুর বাঘা, বাহাদুর। কিন্তু সে আশ্চর্য ও অসম্ভব মূর্তিটার আর কোনো পাত্তাই পাওয়া গেল না। সকলে ডাঙার ওপরে উঠল। সুন্দরবাবু আর রামহরিও বাঘা ছাড়া সে বিকট মূর্তিটাকে আর কেউ দেখেনি। সুতরাং আসল ব্যাপারটাও এখনো কেউ বুঝতে পারলে না। বালির ওপরে হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে সুন্দরবাবু হাঁপাতে লাগলেন হাঁপড়ের মতো। বিমল জিজ্ঞাসা করলে, সুন্দরবাবু আপনাকে কি হাঙরে ধরেছিল? কুমার বললে, না বিমল, তা হতে পারে না, হাঙরে ধরলে উনি অমন অক্ষত দেহে ফিরে আসতেন না। বিমল বললে, হ্যাঁ সে কথাও ঠিক, কিন্তু তবে কে ওকে জলের ভেতরে আক্রমণ করতে পারে? সুন্দরবাবু বেদম হয়ে খালি হাঁপান। এখন তার একটা হু পর্যন্ত বলবার শক্তি নেই। বাঘা গম্ভীর মুখে এসে সুন্দরবাবুর সর্বাঙ্গ শুকে বোধহয় পরীক্ষা করে দেখলে যে তার দেহ অটুট আছে কিনা। পরীক্ষার ফল নিশ্চয়ই সন্তোষজনক হলো, কারণ ঘন ঘন ল্যাজ নেড়ে সে মনের আনন্দ প্রকাশ করতে লাগলো। জয়ন্ত বললে, এখানে জলের ভেতরে অক্টোপাস থাকে না তো? রামহরি বললেন, কে বললেন? অক্টোপাস তাকে মানুষের মতন দেখতে? মোটেই নয়। তোমাকে কতকটা বোঝাবার জন্য বরং বলা যায় তাকে দেখতে অনেকটা বিরাট ও অদ্ভুত মাকড়সার মতো।
সমুদ্রের জলে তারা লুকিয়ে থাকে আর 8খানা পা দিয়ে জড়িয়ে শিকার ধরে মাংস রক্ত শুষে খায়। না বাবু না, আপনি যে কিম্ভূত কিমাকার জানোয়ারের কথা বললেন নিশ্চয়ই সেটা ভয়ানক, কিন্তু সুন্দরবাবুকে যে জড়িয়ে ধরেছিল তাকে দেখতে অনেকটা মানুষের মতো। বিমল হো হো করে হেসে উঠে বললেন, হা 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 হা, কি যে বলো রামহরি, মানুষ কি জলচর জীব? জলের ভেতর থেকে আক্রমণ করে সে কি এতক্ষণ ধরে জলের তলাতে ডুব মেরে থাকতে পারে? মানিক মুখ ফিরিয়ে দেখলে সে বিশাল হ্রদের মতো জলরাশি একেবারে স্থির হয়ে রয়েছে। তাদের জাহাজ আর লাইফ বোট ছাড়া তার ওপরে আর কোনো জীবজন্তুর চিহ্নমাত্র নেই। বিমল ঠিক কথাই বলেছে, সুন্দরবাবুকে যে আক্রমণ করেছিল নিশ্চয়ই সে মানুষ নয়। রামহরি দৃঢ়স্বরে বললে, না খোকাবাবু, আমি মিছে কথা বলিনি। সে মানুষ কিনা জানি না, কিন্তু তার চেহারা মানুষের মতোই। সুন্দরবাবুর কোমর সে নিচে থেকে 2 হাতে আঁকড়ে ধরেছিল গো। কাঁচের মতো পরিষ্কার জলে তার হাত পা মুখ দেহ বেশ দেখা যাচ্ছিল। এতক্ষণ পরে সুন্দরবাবুর হাঁপ ছাড়া হলো সমাপ্ত। 2 হাতে ভর দিয়ে উঠে বসে তিনি বললেন, রামহরি কিচ্ছু ভুল বলছে না, আমাকে ধরেছিল একটা জ্যান্ত মরা মানুষ। জ্যান্ত মরা মানুষ? হ্যাঁ, আমি তাকে স্বচক্ষে দেখেছি, একেবারে আসল মরা। আমি তার হাতে ছোঁয়া পেয়েছি, একেবারে কনকনে অস্বাভাবিক ঠান্ডা, কিন্তু সে জ্যান্ত। তার হাতের চাপে আমার দম বন্ধ হয়ে আসছিল। মরা মাছের মতো স্থির 2 চোখে আমার দিকে সে তাকিয়েছিল। বাপ রে বাপ, ভাবলেও এখনো গায়ে কাঁটা দেয়। রামহরি বললে, জ্যান্ত মরা মানেই হচ্ছে পিশাচ। সুন্দরবাবু নিশ্চয়ই কোনো পিশাচের পাল্লায় পড়েছিলেন। ভাগ্যে আমাদের বাঘা ছিল, তাই এ যাত্রা কোনো গতিকে বেঁচে গেলে। বাঘার কাছে পিশাচ জব্দ। সুন্দরবাবু কৃতজ্ঞ দৃষ্টিতে বাঘার দিকে তাকিয়ে বললেন, বাঘা আয় রে, আমার কাছে আয়। তুই যে কি রত্ন, এতদিন আমি চিনতে পারিনি। এবার থেকে আর তোকে কিছু বলবো না, তোকে ভালো ভালো খাবার খেতে দেবো। হাসা কুকুর, লক্ষ্মী কুকুর। মানিক বললে, সুন্দরবাবু, আপনি নিশ্চয়ই মৎস্যনারী আর নাগকন্যার গল্প শুনেছেন। সুন্দরবাবু বেশ বুঝলেন মানিকের মাথায় কোনো নতুন দুষ্টুমি বুদ্ধির উদয় হয়েছে, তার পিছনে লাগা হচ্ছে। তার চিরকেলে স্বভাব। বললেন, শুনেছি। কি হয়েছে তা? আমার বোধহয় কোনো মৎস্য নারী কি নাগকন্যা আপনাকে ধরে নিয়ে যেতে এসেছিল। একটু গরম হয়ে সুন্দরবাবু বললেন, আমাকে ধরে নিয়ে গিয়ে সে কি করতো শুনি? বিয়ে করতো। আপনাকে দেখে তার পছন্দ হয়েছিল কি না? একেবারে মারমুখো হয়ে সুন্দরবাবু বললেন, চপড়াও মানিক, চপড়াও। তোমার মতন তেঁদর আমি জীবনে আর দেখিনি। আমার হাতে একদিন তুমি মার খাবে যেন। বিমল গম্ভীর মুখে ভাবতে ভাবতে বললেন, জয়ন্তবাবু, আপনি কিছু আন্দাজ করতে পারছেন? কিছু না, কেবল এইটুকু বুঝতে পারছি সুন্দরবাবুর চোখের ভ্রম হয়েছে। সুন্দরবাবু আর রামহরি দুজনেরই একসঙ্গে চোখে ভ্রম হলো। ড্রাগনের দুঃস্বপ্ন মামলার ফলেই আজ আমরা এখানে এসেছি। সেই মামলাটার কথা ভেবে দেখুন, লোকের পরলোক দেখতে লাগলো শূন্যপথে ছায়ামূর্তির মতন কে উড়ে যায়, কিন্তু তারা সকলে কি ভুল দেখেনি? জ্যান্ত মরা পিশাচ, সে আবার বাস করার জলের তলায়। বলেন কি মশাই, এসব কি বিশ্বাস করবার কথা? বিশ্বাস আপনাকে কিছুই করতে বলছি না জয়ন্তবাবু, কিন্তু আমার মন হচ্ছে এই ব্যাপারটার মধ্যে কোনো অলৌকিক বা অসাধারণ রহস্য থাকলেও থাকতে পারে। জীবনে অনেকবারই আমাকে আর কুমারকে এমন সব ঘটনার মধ্যে দিয়ে পড়তে হয়েছে, যা অলৌকিক ছাড়া আর কিছুই নয়। বলতে কি, অলৌকিক ব্যাপার দেখে দেখে এমন আমাদের গা সওয়া হয়ে গেছে। আর এটাও ভুলবো না যে আজ আমরা সকলেই চলেছি কোনো এক অজানা দেশে, কেবল অলৌকিক দৃশ্য দেখবারই আশায়। এখন আমরা সেই অমৃতদ্বীপের খুব কাছে এসে পড়েছি। আজ হয়তো এইখান থেকে অলৌকিক রহস্যের আরম্ভ হলো। ওই শুনুন, জাহাজ থেকে আবার আমাদের ডাকছে। সন্ধ্যাও হয়েছে, আর এখানে নয়। পাম জাতীয় একদল গাছের ফাঁক দিয়ে পূর্ণিমা চাঁদের মুখ উঁকি মারছিল সকৌতুকে। জলের স্থলে শূন্যে সর্বত্রই জ্যোৎস্নার রূপলেখায় পড়েছে ছড়িয়ে, এবং দিনের সঙ্গে রাতের ভাব হয়েছে দেখে অন্ধকার আজ যেন ভয়ে নিজ মূর্তি ধারণ করতে পারছে না। সকলে একে একে লাইফ বোটে গিয়ে উঠল। হ্রদের স্বচ্ছ জল ভেদ করে চাঁদের আলো নেমে গিয়েছে নিচের দিকে, কিন্তু তাদের দৃষ্টি সেখানে যাকে খুঁজছিল তাকে দেখতে পেলে না। তবু একটা ভয়াবহ অসম্ভবের সম্ভাবনা হ্রদের নীলিমাকে করে রেখেছিল রহস্যময়। চাঁদের বাতি নিভিয়ে দিয়ে এলো অরুণ প্রভাত। মহাসাগরকে আলোময় করে সে পূর্বাকাশে এঁকে দিলে তরুণ সূর্যের রক্ততিলক। জাহাজ বেগে ছুটেছে অমৃতদ্বীপের উদ্দেশ্যে। ডেকের ওপরে মর্নিং ওয়াক করতে করতে সুন্দরবাবু জাহাজের রেলিং ধরে
আজকের মতো অডিও স্টোরিটি আমি এখানেই শেষ করলাম, তবে খুব শিগগিরই তোমাদের জন্য অন্তিম পর্বটি নিয়ে হাজির হয়ে যাব। তো তোমরা ততক্ষণে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, রিল বৃষ্টি রয় চ্যানেলের পাশে থেকো। আর এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই আবার অন্তিম পর্ব নিয়ে দেখা হবে তোমাদের সাথে।